বিজেপির কোনো মুখ নেই, এটা কি মুখস্থ আছে। 1 জাস্টিস, 2 ট্রান্সপারেন্সি, 3 অনেস্টি। বিজেপির কোনো মুখ নেই, এটা কি মুখস্থ আছে। এটা কি কোনো ব্যর্থতার কারণ? না না, মুখোশটাও তো কেউ একা পড়তে পারছে না ঠিকভাবে আর কি। প্রথমত কথা হচ্ছে এসব কি জানেন তো, এসব হচ্ছে মিডিয়ার প্রচার। এগুলো দিয়ে ঠিক নির্বাচন হয় বলে আমার মনে হয় না। কোনো একটা সময়ে যেমন 2014 নরেন্দ্র মোদী একটা মুখ, অনেক আগে থেকে ডিক্লেয়ার্ড। 1977 কি আগে থেকে ডিক্লেয়ার ছিল জ্যোতি বসু প্রধান মুখ্যমন্ত্রী হবে না? তবে মানুষ জানতো যে বামেরা জিতলে জ্যোতিবাবুই হবে। সে আপনার মতো পরিণত মানুষ জানছেন, আচ্ছা, যারা খবরাখবর রাখেন। সাধারণ গ্রামের মানুষের কি যায় আসে? সেই সময় কোন অর্থে জ্যোতি বসুর থেকে কৃষ্ণপদ ঘোষ পিছিয়ে থাকা নেতা ছিল? জ্যোতি বসুর থেকে বিনয় চৌধুরী পিছিয়ে থাকা নেতা ছিল? কোন অর্থে? কিন্তু পিপলস পারসেপশন জ্যোতি বসু, এই যে পিপলস পারসেপশনটা তৈরি হয়, সেইটা তৈরি হতে হয়তো সেটা গত 3টে টার্মে মমতা ব্যানার্জিতে পরিণত হয়েছে। এরকম পিপলস পারসেপশনে তৈরি হয়ে যাবে। আপনি বলছেন বিজেপির মুখ শুভেন্দু নন। আমি এই মুখটাকে খুব জরুরি বলে মনেই করি না। উত্তরপ্রদেশের ভোটের আগে কে জানতো যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবে? যোগী আদিত্যনাথ তো ভোটেও দাঁড়াননি, পরে বাই ইলেকশন জিতেছেন। যে বিজেপি কি তার বলে সরকার করার মেজরিটি পায়নি? পেয়েছিল তো। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা মাস্ট। যতটা মিডিয়া বলে মানুষ ততটা ভাবে না, বা বামপন্থীরাও সেইভাবে প্রজেক্ট করেন না। না না, সেটা আমরা কোনোদিনই করি না। হ্যাঁ, সেটা আমরা কোনোদিনই করি না, সেটা স্বতন্ত্র প্রশ্ন। আমি বলছি মানুষ সাবজেক্টটাকে কিভাবে নেন। 2026 সিপিএম বা বামপন্থীদের কিছু ডেডিকেটেড ভোটার আছে, সেটা মানে ইট কাঠ পাথর যিনি দাঁড়ান তারা সিপিএম কেই ভোটটা দেবেন। তার বাইরের যে ভোটটা আপনারা কি বার্তা দিচ্ছেন, যার জন্য একজন মানুষ যে ফ্লোটিং ভোটার, নতুন ভোটার, যে সে বামপন্থীদেরই ভোটটা দেবে, তৃণমূল বা বিজেপিকে নয়? আমার নিজের কথা হচ্ছে এইটা, যে এই মুহূর্তের প্রধান স্লোগান হওয়া উচিত 1 জাস্টিস, 2 ট্রান্সপারেন্সি, 3 অনেস্টি। তরুণ প্রতিভাবান যারা, তাদের মধ্যে আপনার পছন্দ মানে কার মনে হয় যে কার মধ্যে মশলা আছে, কে যেতে পারে? হয় না, মানে ধরুন যে কোনো টিচার তার ছাত্রদের মধ্যে থেকে কেউ না কেউ একজন প্রিয় হন, তো এর মধ্যে কি আপনার প্রিয় কেউ নেই? হ্যাঁ আছে, কেন থাকবে না? একটা যদি সামনের দিকে তাকিয়ে জোটের ব্যাপারটা, কখনো আপনি কংগ্রেসের জোটে যাচ্ছেন, তারপর আবার বেরিয়ে যাচ্ছেন, তারপর আবার জোটে যাচ্ছেন, কখনো আইএসএফ, এই যে জোটের যে কন্টিনিউটি থাকছে না, এটা কি একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে? বা 26-এর জন্য কি মানে আপনি এটা গ্যারান্টি দিতে পারেন যে এই ধরনের কন্টিনিউটি থাকবেই? রাজনীতিতে গ্যারান্টি বলে কোনো শব্দ নেই। দ্বিতীয় কথা হচ্ছে এইটা, যে মানুষ স্পষ্ট করে বুঝতে চান আমার অবস্থান, আমার কাজ, আমার উদ্দেশ্য। আমি কতটা স্পষ্ট করে মানুষকে বোঝাতে পারবো তার উপর নির্ভর করবে মানুষ কনসিডার করবেন কি করবেন না। শেষ বিচারে মালিক তো মানুষ, এবং রবীন্দ্রনাথ বলেছেন সেই মানুষের উপর আস্থা হারানো পাপ। সুতরাং সেই মানুষের উপর আস্থা রেখে, বিশ্বাস করে, ভরসা করে আমাকে সেই মানুষের যোগ্য হয়ে উঠতে হবে। মানুষকে আমার কথা শুনবার যোগ্য হয়ে উঠতে হবে না, আমাকে সেই মানুষের প্রত্যাশার যোগ্য হয়ে উঠতে হবে। এটাই আমার টাস্ক। সেটা যদি সাকসেসফুলি হতে পারি, মানুষ দেবেন সমর্থন, যদি না হতে পারি দেবেন না। সেটাকে 11-র পর থেকে আজ অব্দি আপনার মনে হচ্ছে প্রথমত প্রাথমিকভাবে কিছুটা থমকে গেছিল, কিন্তু আবার সেটা হচ্ছে, মানুষ আপনারা তো ইন্টারঅ্যাক্ট করছে। 16 অনেকটাই হয়েছিল, যেটা আমরা ফেল করেছি। দেখুন, হবে তো বটেই আজ অথবা কাল। অসত্য কখনো চিররাজত্ব করতে পারে না। সব মানুষ জানেন যে এটা কি সরকার। এই এখন ইউপিএসসি বাতিল করে দিয়ে সরকারি চাকরি এজেন্সির হাতে দিচ্ছে। শিক্ষকের যোগ্যতা সম্পন্নরা রাস্তায় বসে আছে, আর শূন্য খাতা জমা দেওয়ারা টিচারই করছে। মানুষ দেখছেন। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে 1 ইউনিট বাড়তি বিদ্যুৎ উৎপাদন হয়নি, মানুষ দেখছেন। বামফ্রন্ট সরকার 1977 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমাদের রাজ্যে 100 জনে 61 জন মানুষ ছিলেন দারিদ্র সীমার নিচে। সেটা বামফ্রন্ট সরকার 34 বছরে কমিয়ে 18 জন করেছিল। শূন্য করতে পারেনি, সে দাবিও আমরা করি না। 5 থেকে 9 বছরের ছেলে মেয়ের 100 জনের 16 জন স্কুলে যেত, 84 জন যেত না। সেটা বাম আমলের শেষে 98 জন যেতোর জায়গায় নিয়ে যাওয়া গেছিল, 2 জনকে তখনও নেওয়া যায়নি।
ফলে বামফ্রন্ট সরকারের 34 বছরের জার্নিটা একটা ধ্বংসপ্রাপ্ত গ্রামীণ অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করিয়ে 20,000 কোটি টাকার গ্রামীণ শিল্প পণ্যের বাজার তৈরি করেছিল, যা আজকে 2 লক্ষ কোটি টাকার গ্রামীণ শিল্প পণ্যের বাজারের সমান। এই পর্যন্ত পৌঁছানোর পরে প্লেনে চড়েছেন তো? প্লেন স্টার্ট করে কিছুটা সমতলে যায়, তারপর একটুখানি 1 সেকেন্ড 1.5 সেকেন্ড থেমে ওঠে। এই যে 1 সেকেন্ড 1.5 সেকেন্ড থেমে ওঠে, এটাকে বলে টেক অফ স্টেজ। সেই টেক অফ স্টেজে গিয়ে সিঙ্গুর, নয়াচর, শালবনী, সেই টেক অফ স্টেজে এসে অন্তর্ঘাত, ধ্বংসলীলা। টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে বাংলায় শিল্প হবে কেউ বিশ্বাস করে? আর ইন্ডাস্ট্রি হ্যাজ বিন রিডিউন্ড। ফলে এই যে পরিস্থিতিটা, আবার সেই টেক অফ স্টেজে ফিরতে হবে। মানুষ যেদিন সেটা স্পষ্ট করে রিয়েলাইজ করবেন, উপলব্ধি করবেন এবং তদনুযায়ী আমাদেরকে শেখাবেন, তত মঙ্গল রাজ্যের। না হলে একটা রাজ্য ধ্বংসপ্রাপ্ত তার সামনে গিয়ে দাঁড়াবে। নমস্কার, আমরা এতক্ষণ ছিলাম বিশিষ্ট রাজনীতিক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তার দলের কথা আমরা এই মুহূর্তে বলছি না। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ইন্টারভিউ। ভালো থাকবেন।